পাচ্ছেন এটা ঢাকা ট্রিবিউনে লেখা আমার আর্টিকেলটার টাইটেল হচ্ছে Why We Still Whisper in a Free Country, What Are We Afraid of? আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এই আর্টিকেলটা ঢাকা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে গতকালকে এবং আর্টিকেলটা ফুল পেজ কভারেজ পেয়েছে। সো আমি আপনাদের একটু দেখাতে চাই। ফুল পেজ কভারেজ পাওয়া সবসময় আমার কাছে স্পেশাল একটা ব্যাপার। So here you can see the full page coverage of my article. Okay. So again, I am reading the title, Why We Still Whisper in a Free Country. যে একটা স্বাধীন দেশে বসবাস করেও আমাদেরকে কেন কানাকানি করতে হয়, বিশেষ করে রাজনৈতিক আলাপে অথবা নিজেদের ইচ্ছা প্রকাশে, মত প্রকাশে, অথবা রাজনৈতিক কোনো ভালো লাগা খারাপ লাগা এবং কোনো ন্যারেটিভের বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করে, রাষ্ট্রীয় কোনো বিষয়ে নিজেদের অভিপ্রায় যখন আমরা অন্যের সাথে আলোচনা করি, বিশেষ করে চায়ের দোকানে যখন আমরা আলোচনা করি, তখন যে সরকার ক্ষমতায় থাকে অথবা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থাকেন তাদের নেওয়া কোনো নীতি অথবা কোনো আইন অথবা তাদের নেওয়া কোনো পদক্ষেপের বিষয়ে যখন আমরা আলোচনা করি, তখন সেই আলোচনাটা আমরা স্বাধীন দেশে বসবাস করেও কেন আমাদেরকে ফিস করতে হয়, কানাকানি করতে হয়, মূলত এটাই হচ্ছে লেখার থিম। তো আসেন আমরা একটু পড়ে দেখি। ওকে, I hope আপনারা দেখতে পাচ্ছেন। So in the vocabulary of politics, few words are as over-celebrated and under-delivered as freedom. So রাজনৈতিক যেসব শব্দভাণ্ডার রয়েছে সেসব শব্দভাণ্ডারের ভিতর যে শব্দটা সব থেকে বেশি সেলিব্রেট করা হয় অথচ যে শব্দটা সব থেকে বেশি কম মানুষ উপভোগ করতে পারে সেটাই হচ্ছে ফ্রিডম অথবা স্বাধীনতা। It is recited in constitutions, echoed in parliamentary oaths, splashed across campaign banners and invoked in Independence Day speeches. So বলা হচ্ছে যে ফ্রিডম এই শব্দটা এটা আমাদের কনস্টিটিউশন অথবা সংবিধানে পাঠ করা হয়, পার্লামেন্টে যখন শপথ নেওয়া হয় তখন আমাদের পার্লামেন্টেরিয়ান যারা আছেন অথবা আমাদের আইন প্রণেতা যারা আছেন তারা এটার উপর শপথ নেন, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিব। স্প্ল্যাশড অ্যাক্রস ক্যাম্পেইন ব্যানার, রাজনৈতিক অথবা নির্বাচনের ক্যাম্পেইন ব্যানারে আমরা বারবার মানুষের কাছে প্রতিশ্রুতি দেই যে আপনাদের স্বাধীনতা আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। অ্যান্ড ইনভোকড ইন ইন্ডিপেন্ডেন্স ডে স্পিচেস। সো স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, সেই সব দিবসের যে স্পিচ আছে সেখানে আমাদের নেতারা, আমাদের হত্যাকর্তারা এই স্বাধীনতা শব্দটাকে বারবার ব্যবহার করেন। Yet in Bangladesh, as in many developing nations, the paradox persists. We are told we are free, but the substance of that freedom often vanishes the moment we try to exercise it. So আমাদেরকে yet in Bangladesh, as in many developing nations. So এগুলো থাকা সত্ত্বেও বাংলাদেশ এবং বাংলাদেশের মতো যেসব উন্নয়নশীল দেশ রয়েছে, বিশেষ করে পোস্ট কলোনিয়াল কান্ট্রি যেসব রয়েছে, সেই সব দেশে একটা প্যারাডক্স এক্সিস্ট করে, একটা প্যারাডক্স রয়ে গিয়েছে যে আমাদেরকে বলা হয় we are told we are free, but the substance of that freedom often vanishes the moment you try to exercise it. কিন্তু যে মোমেন্টে আমরা সেই ফ্রিডমটা এক্সারসাইজ করতে চাই সেই মোমেন্টেই এই ফ্রিডম, স্বাধীনতা সব ভ্যানিশ হয়ে যায়, সব উধাও হয়ে যায়। The form of liberty exists, its essence too often remains out of reach. আমাদের লিবার্টি আছে, বাট আমরা যখন সেই লিবার্টি অথবা সে ব্যক্তি স্বাধীনতাকে এক্সারসাইজ করতে ছুটে যাই তখন সেটা আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ গ্যারান্টিজ দ্য রাইট টু স্পিক, টু মুভ অ্যান্ড অ্যাসেম্বল। সংবিধানে আমাদেরকে কথা বলার অধিকার দেওয়া হয়েছে, চলাচলের স্বাধীনতা দেওয়া হয়েছে এবং গ্যাদারিং অথবা অ্যাসেম্বল অথবা মিটিং এর স্বাধীনতা দেওয়া হয়েছে। দ্য রেটরিক অফ পলিটিক্যাল লিডার্স অ্যাসিউরস আস অফ আওয়ার ফ্রিডম, but one of the most fundamental prerequisites of any genuine democracy is the creation of fearless society. বলা হচ্ছে যে একটা সত্যিকারের যে গণতন্ত্র আছে এই গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে কোনো ভয় ডর থাকবে না, মানুষ ভয় পাবে না, সেটা চলাচল করতে হোক, সেটা তার ফ্রিডম এক্সারসাইজ করতে হোক, সেটা কথা বলার ক্ষেত্রে হোক, সত্যিকারের স্বাধীনতা। এ স্পেস where citizens are not just legally allowed but socially and politically empowered. সো এমন একটা ব্যবস্থা, এমন একটা জায়গা তৈরি করা যেখানে আমাদের যে নাগরিকরা আছে তারা হচ্ছে শুধুমাত্র আইনগতভাবেই না, সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবেও তারা এম্পাওয়ার্ড ফিল করবে। টু স্পিক দেয়ার মাইন্ডস উইদাউট দ্য শ্যাডো অফ কনসিকুয়েন্সেস, তারা তাদের মনের কথা ব্যক্ত করতে পারবে এবং আমি যে কথা বললে আমাকে যে জেলে ভরা হবে, আমাকে যে মামলা দেওয়া হবে, এই ধরনের কোনো ভয় ডর থাকবে না। অ্যান্ড ইট ইজ হেয়ার দ্যাট উই ফেল টাইম অ্যান্ড অ্যাগেইন, এবং সময় সময় বারবার আমরা এই স্বাধীনতা অথবা এই যে আমাদের অধিকার, এই অধিকার রক্ষা করতে আমরা ব্যর্থ হয়েছি।
অ্যাজ এ নেশন আমরা সেই স্বাধীনতা এনশিওর করতে পারিনি। আমাদেরকে বলা হয় আমরা 1971-এ অথবা বেশ কয়েকবার আমরা আমাদের গণ অভ্যুত্থান গণ আন্দোলন হয়েছে, বাট আমরা কি সত্যিকার অর্থে স্বাধীন হতে পেরেছি? দ্য কোশ্চেন রিমেইনস। In reality, a culture of fear permeates public life. It is not the natural fear that stems from uncertainty of personal loss. It is a carefully engineered, politically managed fear that maintains the status quo. আচ্ছা, এই যে আমরা ভয় পাচ্ছি, এই ভয়টা কি আমরা নিজে থেকে পাচ্ছি? না, এটা খুবই কেয়ারফুলি ইঞ্জিনিয়ার, পলিটিক্যালি ম্যানেজড ফিয়ার দ্যাট মেইনটেইনস দ্য স্ট্যাটাস কোয়া। মানে একদল মানুষ চায় আমরা ভয় পাই, সাধারণ মানুষ ভয় পাক, সাধারণ মানুষ কথা না বলুক, সাধারণ মানুষ ফ্রিতে চলাচল না করুক, এবং দেশের নাগরিকরা তারা যখন ইচ্ছা চাইলেই তারা যেন মিছিল মিটিং আন্দোলন করতে না পারে। আচ্ছা, ইট ইজ এনফোর্স নট অনলি বাই ফর্মাল ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট। তার মানে এই যে আমরা ভয় পাচ্ছি, আমাদের যে ফ্রিডম নাই, এটা কে এনফোর্স করছে? ইট ইজ এনফোর্স নট অনলি বাই ফর্মাল ইনস্ট্রুমেন্টস অফ দ্য স্টেট বাট বাই ইনফর্মাল নেটওয়ার্কস অফ ইনফ্লুয়েন্স, প্যাট্রোনেজ অ্যান্ড ইন্টিমিডেশন। তার মানে দেশের যেসব রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, রাজনৈতিক যেসব ইনস্ট্রুমেন্ট আছে, সেই সব যেমন আমাদের এই ভয় ডরকে জিয়ে রাখে, ঠিক একইভাবে একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট ক্ষমতায় আছে, তাদের যে ইনফর্মাল নেটওয়ার্ক আছে, তাদের যে ইনফর্মাল ইনফ্লুয়েন্স আছে, প্যাট্রোনেজ আছে, ইন্টিমিডেশন আছে, এর মাধ্যমে তারা মানুষকে দমিয়ে রাখতে চায়। তারা চায় মানুষ যেন কথা না বলুক, মানুষ যেন তাদের বিরুদ্ধে কথা না বলুক, মানুষ যেন তাদের বিরুদ্ধে মিছিল না করুক, মানুষ যেন তাদের বিরুদ্ধে মুভমেন্ট না করুক। এ স্মল বাট পাওয়ারফুল ক্লাস। আমাদের মনে রাখতে হবে এই ক্লাসটা খুবই ছোট এবং কিন্তু পাওয়ারফুল। Perhaps a few thousands individuals. So compared to the overall population of a country, এই মানুষগুলো খুবই কম but powerful. So perhaps a few thousand individuals hold the levers of this gear. The majority, the crores of ordinary Bangladeshis, do not engage in power politics. They simply live under it, often as silent puppets in someone else's game. So এখানে বলা হয়েছে যে মেজরিটি যে কোটি কোটি নাগরিক আছে, বাংলাদেশি আছে, তারা কিন্তু এই পাওয়ার পলিটিক্সে এনগেজড না। তারা শুধুমাত্র যারা পাওয়ার পলিটিক্স করে তাদের আন্ডারে থাকে এবং তারা সাইলেন্ট পাপেট হিসাবে অন্যের গেমের অংশগ্রহণ করে। দ্য মিডিয়া রিডিং দ্য পলিটিক্যাল ওয়েদার হ্যাজ লার্ন দ্য সাটল আর্ট অফ সেলফ সেন্সরশিপ। এখন এই ধরনের পলিটিক্যাল ব্যবস্থা অথবা আবহাওয়ায় আমাদের মিডিয়াগুলো শিখে গিয়েছে সাটল আর্ট অফ সেলফ সেন্সরশিপ, যে কোন কথাটা বলতে হবে, কোন কথাটা বলা যাবে না। যে সরকারের পক্ষ থেকে খবর নেমে আসার আগেই আমি শব্দটা পরিবর্তন করে দিই, সরকারের বিরুদ্ধে যায় এমন যে কোনো বাক্য শব্দ আমি নিজে থেকেই আগে এডিট করে ফেলি, শুরু থেকেই আমি ডিলিট করে দিই। এটাকে বলা হয় সেলফ সেন্সরশিপ। যে সরকারের কোনো এজেন্সি যদি ওই মিডিয়ার এগেইনস্টে লাগে অথবা সরকারের কোনো এজেন্সি থেকে যদি অভিযোগ করা হয়, হ্যাঁ আপনি এই কথা বললেন কেন, তার আগেই মিডিয়াগুলো শিখে গেছে না এই কথা বলা যাবে না, এই কথা বললে রাজামশাই রাগ করবেন। দিস ইজ নট বিকজ জার্নালিস্ট ডু নট নো দ্য ট্রুথ। এর মানে এটা না যে আমাদের সাংবাদিকরা সত্য ঘটনা, সত্য কাহিনী জানেন না, বাট বিকজ দে নো দ্য কস্ট অফ সেইং ইট। এবং তারা জানে এই সত্যি কথা, এই সত্য ঘটনা অথবা সত্য প্রকাশ করলে এর ফলাফল কি হতে পারে। ফ্রম ডিজিটাল সিকিউরিটি লস টু দ্য আনস্পোকেন রুলস দ্যাট এডিটর্স ইন্টারনালাইজ। সো আমাদের দেশে ডিজিটাল সিকিউরিটি ল ছিল, তারপর হচ্ছে আরো কিছু আনস্পোকেন নিয়ম কানুন আছে যেটা আইনের খাতায় অথবা সংবিধানের লিপিবদ্ধ নাই, বাট তারপরও জানে যে এটা করলে এটা হবে। তো আমাদের যারা এডিটর আছেন মিডিয়ার, তারা কি করেন, এটা ইন্টারনালি এটা প্র্যাকটিস করা শুরু করেন, যে আগেই বলা হয় যে সরকারের বিরুদ্ধে এই কথা বলা যাবে না, সরকারের নীতির বিরুদ্ধে এই কথা বলা যাবে না, সরকারের নীতির বিরুদ্ধে কেউ লিখলে ওই লেখা পাবলিশ করা যাবে না। আচ্ছা, the press often finds itself practicing preemptive obedience, avoiding stories, tones and angles that might invite reprisal. সো তারা কি করে, তারা ওই যে বললাম যে তারা এমন সব স্টোরি অ্যাভয়েড করে, এমন সব ভাষাগত বিষয় তারা পাবলিশ করতে চায় না যেগুলো পাবলিশ করলে হয়তো তাদের লেখাটা আবার এডিট করতে হবে, আবার নতুন করে হচ্ছে রিরাইট করে সবকিছু বাদ দিয়ে জিনিসটা কি করা হবে, মানে নখদন্তহীন করে দেওয়া হবে। In recent times, prominent cases have shown that crossing certain lines, criticizing the wrong leader, exposing the wrong scandal, questioning the wrong decision can bring swift and personal consequences. So আমরা দেখেছি একটা সরকার উৎখাত হওয়ার আগে তখন বিশেষ কিছু ঘটনার প্রেক্ষিতে যে আমরা যখন একজন ভুল নেতাকে ক্রিটিসাইজ করি অথবা আমরা একটা ভুল স্ক্যান্ডাল, এখানে ভুল কোট আনকোট অথবা কোশ্চেনিং দ্য রং ডিসিশন, এইসব ব্যাপারে সরকারের কোনো নীতির বিরুদ্ধে সমালোচনা করলে কি হয়েছে, ওইসব সাংবাদিককে দেশ ছাড়তে হয়েছে অথবা তাদেরকে জেলে যেতে হয়েছে। সো প্রত্যেকেই তো জীবনের মায়া আছে, জানের মায়া আছে, তো কে চাই এই ধরনের হ্যাসেল পোহাতে? তো সবাই এই কারণে নিজে থেকেই আর কি সবকিছু এডিট করে সবকিছু ঠিকঠাক করে রাজামশাইকে খুশি রাখতে
এই কাজটা করে থাকেন। আচ্ছা, আমি একটু দেখি আমার সাথে কেউ যুক্ত আছে কিনা। কেউ যুক্ত থাকলে ভালো লাগে, যুক্ত না থাকলেও সমস্যা নাই। আচ্ছা, মোহাম্মদ গোলাম সারোয়ার রাব্বি লিখেছেন, হ্যালো স্যার। হ্যালো রাব্বি। সৈয়দ রেজওয়ান রশিদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো রাব্বি এবং রেজওয়ানের জন্য শুভকামনা। আচ্ছা, it is tempting to frame this as a partisan issue, but it is not. The problem transcends governments and party colors. Whether under the long rule of Aomi League or in the current climate under the interim administration, the instinct to punish dissent has remained a constant feature of our politics. This continuity suggests that what we face is not just a government problem, it is a systematic one embedded in our political DNA. সো আমি যদি সামারাইজ করি যে এই বিষয়টা যে শুধুমাত্র একটা মাত্র গভর্নমেন্টের যে দোষ, বিষয়টা এমন না, এটা আমাদের রাজনৈতিক ডিএনএতে এমন ওতপ্রোতভাবে লেগে আছে যে দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই, বাট সেই আওয়ামী লীগ সরকারের যেসব সমালোচনা ছিল সেই প্র্যাকটিসগুলো কিন্তু এখনো রয়ে গিয়েছে। আমরা কিন্তু বলতে পারছি না যে রাতারাতি আমরা পরিবর্তন হয়ে গেছে, রাতারাতি 5ই আগস্টের পর বাংলাদেশ ইউটোপিয়া হয়ে গেছে। সুতরাং আমরা বলতেই পারি যে যে যখন ক্ষমতায় আসে তখন সেই এই পাওয়ার পলিটিক্সটা করে এবং তারা চায় যে মানুষ কথা না বলুক, মানুষ চুপ থাকুক। সেটা আমাদের পলিটিক্যাল ডিএনএতে ওতপ্রোতভাবে গেঁথে আছে। Franklin D. Roosevelt, in his 1941 State of the Union address, spoke of the 4 freedoms: freedom of speech, freedom of worship, freedom from want, and freedom from fear. They were meant as universal aspirations, a moral framework to guide nations in the aftermath of war and authoritarianism. The United Nations enshrined them in its 1948 Universal Declaration of Human Rights. Yet, in Bangladesh today, the 4th, freedom from fear, remains the most elusive. So, Franklin D. Roosevelt, তার 1941-এর স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেসে 4টা স্বাধীনতার কথা বলেছিলেন। এর ভিতর এবং এই 4টা স্বাধীনতা 1948 সালে ইউনাইটেড নেশনস তাদের অন্তর্ভুক্ত করে, ইউনিভার্সাল ডিক্লারেশন অন্তর্ভুক্ত করে। এখন আমাদের মতো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের যেসব উন্নয়নশীল দেশ আছে এদের এই যে ফ্রিডম ফ্রম ফিয়ার এই জিনিসটা একেবারেই নাই। আচ্ছা, ফিয়ার হেয়ার ইজ নট অলওয়েজ লাউড অর ভিজিবল। সব ধরনের ভয় কিন্তু সবসময় মানুষ ভাষায় অথবা শব্দ দ্বারা প্রকাশ করতে পারে না, আবার সব ধরনের ভয় কিন্তু সবসময় চোখে দেখা যায় না। একটা মানুষ যখন আক্ষরিক অর্থে ভীত হয় তখন তার বডি ল্যাঙ্গুয়েজ অথবা তার মুখের ভাষা, তার চোখের দৃষ্টি সবকিছু থেকে বোঝা যায়। তারপর কিছু কিছু ভয় আছে যে ভয়গুলো আসলে ভিজিবল না, যে ভয়গুলো আসলে শোনা যায় না। Sometimes it is quite calculation before posting a comment on Facebook, the hesitation before signing a petition, and the avoidance of certain topics in a tea stall conversation. So কোন ধরনের ভয়গুলো দেখা যায় না? যে আমি একটা মুক্তভাবে স্বাধীনভাবে ফেসবুকে একটা কমেন্ট করব, তারপর হচ্ছে একটা পিটিশনে সাইন করব যে আমরা সবাই মিলে চাই এই ধরনের একটা পরিবর্তন আসুক, এমন একটা পিটিশন আমরা সাইন করব না, আমি করব না। কারণ যদি দেখে যে এই পিটিশনে আমার নাম আছে তাহলে তো আমাকে জেলে পড়বে অথবা আমাকে গুম করে দিবে। দ্য অ্যাভয়েডেন্স অফ সার্টেন টপিকস ইন টি স্টল কনভারসেশন। আপনারা দেখবেন চায়ের দোকানে যখন রাজনৈতিক আলোচনা জমে তখন অনেকেই আলোচনায় অংশগ্রহণ করতে চায় না, রাজনৈতিক আলোচনা অ্যাভয়েড করতে চায়। আচ্ছা, ব্যাপারটা এমন না যে তারা রাজনীতি সম্পর্কে জানেন না বা বোঝেন না বা তাদের নিজস্ব কোনো মতামত নেই। আচ্ছা, it is the knowledge that even if your criticism is valid, it might be interpreted as disloyalty. এখন আপনি ধরেন একটা দলের সমর্থক হয়ে আপনি যদি দলের সমালোচনা করেন তখন কিন্তু ওইটাকে আপনার ক্রিটিসিজমকে ভ্যালিড হিসেবে ধরা হবে না, ধরা হবে আপনি দলের প্রতি লয়াল না। অ্যান্ড লয়ালটি ইজ অফেন দ্য কারেন্সি অফ সার্ভাইভাল। এবং সার্ভাইভালের অন্যতম কি বলে কারেন্সি বা উপায় হচ্ছে আপনার লয়ালটি ধরে রাখা। Philosophers from Montesquieu and Hannah Arendt have warned that political systems rot when fear becomes primary mechanism of control. তাইলে এই যে আমাদের মন্টেস্কু এবং হ্যানা আরেন্ট আমাদেরকে ওয়ার্ন করেছেন যে রাজনৈতিক সিস্টেমগুলো পৌঁছতে শুরু করে যখন মানুষকে কন্ট্রোল করার প্রাইমারি মেকানিজম, প্রাথমিক যে মেকানিজম সেটা হয়ে যায় মানুষের উপর ভয়ের একটা কালচার শুরু করা। মন্টেস্কু ডেসক্রাইব দ্য মোস্ট ডেঞ্জারাস টাইরানি অ্যাজ that which operates under the shield of the law and in the name of justice. In Bangladesh, legal frameworks intended to protect the public are sometimes weaponized to protect political power. Okay. The Digital Security Act, DSA, for example, was officially repealed in 2023 and replaced by the Cyber Security Act, which was again replaced by Cyber Security Ordinance 2025. So, এই যে Digital Security Act, এটাকে রিপেল করে
কি করা হয়েছে, সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023 সালে করা হয়েছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছিল। এবং পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্ট যখন ক্ষমতা আসে, তারা কি করেছে, পুরনো বোতলে নতুন মদ ঢেলে জিনিসটাকে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স হিসাবে প্রকাশ করেছে। এই বিষয়ে আমি ডেইলি সানে একটা লেখা লিখেছি। ওইটারও মূল বক্তব্য ছিল এটাই যে আসলে কাজের কাজ কিছুই হয়নি, যা তাই আছে, আগের আইনই রয়ে গেছে, জাস্ট নামটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, the Cyber Security Ordinance aims to address concerns about freedom of expression and other issues related to the previous Cyber Security Act and its predecessor, the Digital Security Act. Okay, but in practice, many journalists and activists argue that the changes were cosmetic. যেটা আমি বললাম যে আসলে চেঞ্জ কিছুই হয় নাই। Cases continue to be filed, arrests made, and the disturbing effect on free expression remains intact. তো যে কথা বললাম যে যা আছে তাই, জাস্ট সাংবাদিকরাও বলেছেন যে একই বিষয়ে আছে। একটু দেখি। আচ্ছা, the Cyber Security Ordinance aims to address concerns about freedom of expression and other issues related to the previous Cyber Security Act and Alright, the absence of freedom from fear is not just moral failing, it has concrete economic and social costs. A society that fears criticism cannot innovate. যে সোসাইটি ভয়ের সংস্কৃতির ভিতর গড়ে ওঠে, তারা কিন্তু ইনোভেটিভ হতে পারে না। এই যে দেখেন, বাংলাদেশ গত 15 বছরে নতুন কোন সেক্টর কি গ্রো করেছে? গার্মেন্টস সেক্টর ছাড়া এটাকেই আমরা আঁকড়ে ধরে বসে আছি। অথচ গত 15-16 বছরে আমাদের নতুন নতুন অনেকগুলো ইনোভেশনের দরকার ছিল, যেগুলো আমাদের অর্থনীতিকে ব্যাকআপ দিত। অর্থনীতি তো ফুটো হয়ে গিয়েছিল। স্বাভাবিক, ভয়ের ভিতর বেঁচে থাকলে আমাদের কিভাবে ইনোভেটিভ অথবা ইনোভেশন একটা কালচার গ্রো করবে? পলিটিক্যাল স্টেবিলিটি ইন দ্য রিয়েল সেন্স রিকোয়ার্স ট্রাস্ট বিটুইন সিটিজেন্স অ্যান্ড দ্য স্টেট, not submission enforced through intimidation. Investors, both domestic and foreign, look for predictability, transparency, and fairness, conditions incompatible with an undercurrent of political tension and legal uncertainty. Okay. Youth unemployment adds another dangerous layer to this dynamic. Youth unemployment কিন্তু অনেক বড় একটা ইস্যু, যে ইস্যুতে একটা গভর্নমেন্ট পড়ে গিয়েছে। ওকে, এই যে তরুণদের ভিতর যে হতাশা, বেকারত্বের হতাশা, এটা খুবই মারাত্মক একটা ব্যাপার। ওকে, সো এই জিনিসটাকে হেলাফেলা করে দেখার কিছু নাই। যে সরকারি ক্ষমতায় আসুক, নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, আমাদের প্রত্যাশা তারা এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করবেন। ওকে, বাংলাদেশে মানে মানুষের পেটে যখন লাথি পড়ে এবং মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু মানুষ ঘুরে দাঁড়ায় না, তখন কিন্তু মানুষ এটা জবাব দেয়। যেটা আমরা দেখেছি 2024-এ আমরা দেখেছি, 2018-তেও আমরা দেখেছিলাম। যদিও পরবর্তীতে আন্দোলন বিভিন্ন কারণে অন্যদিকে সরকারপন্থী আন্দোলনের দিকে ঘুরে গিয়েছে, দ্যাটস অ্যানাদার ইস্যুস। বাট কথা হচ্ছে, তরুণরা যতদিন বেকারত্বের সমস্যায় ভুগবে, হতাশায় ভুগবে, ততদিন একটা সরকার নড়বড়ে থাকবে। Okay, Bangladesh's demographic dividend, a young, energetic population, is in danger of becoming a demographic liability if opportunities do not match expectations. A generation without work, without voice, without hope in the fairness of the system is a generation primed for unrest. Once fear breaks, the reaction is rarely gradual reform. It is more often explosive upheaval. যে কথাটা আমি মাত্রই বললাম, এই কথাটা আর কি একটু কসমেটিক ল্যাঙ্গুয়েজে লেখা। The geopolitical context complicates matters further. যে ভূ রাজনৈতিক যেসব ব্যাপার আছে, এই ব্যাপারগুলো কিন্তু এই ধরনের ব্যাপারকে কমপ্লিকেট করে তোলে। দেখেন, যে সরকার, পতিত সরকার বারবার বলছে যে আমরা ষড়যন্ত্রের শিকার, আমরা আমেরিকা অথবা আরো বেশ কয়েকটা দেশে ষড়যন্ত্রের শিকার। এখন আপনারা ভয়ের ভিতর রাখবেন মানুষকে, এখন পরবর্তী whatever it is. We live in an era where authoritarian government models, so আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে কর্তৃত্ববাদী সরকার এটা হচ্ছে মডেল আকারে সবার সামনে চলে এসেছে। যে দেখেন চায়নার কত ডেভেলপ হচ্ছে, অথচ চায়নায় কি কোনো গণতন্ত্র আছে? না। তারপর রাশিয়ায় দেখেন, রাশিয়া সুপার পাওয়ার, কোনো গণতন্ত্র আছে? না। কি আছে? ম্যানেজড ডেমোক্রেসি। চায়নার centralized control, Russia's managed democracy are not just surviving but in some respects thriving. যে তাদের কি হচ্ছে, তারা থ্রাইভ করছে। The West, which once positioned itself as the global champion of democratic freedoms, is itself facing internal crisis of polarization and credibility. For leaders in developing democracies, the temptation is clear. Why risk the instability of open dissent from managed stability when managed stability appears to deliver quicker result? এইখানে অ্যানালাইসিসটা হচ্ছে অনেকটা এরকম যে দেখেন, গত 3টা নির্বাচন কেন ভোটবিহীন হয়েছে, ভোটারবিহীন হয়েছে? কারণ এই যে ডেভেলপিং কান্ট্রিজ, উন্নয়নশীল বিশ্বের যেসব সরকাররা আছে, তাদের মতে এই যে দেখেন, তারা মনে করেন যে এই দেখেন রাশিয়ায় যে ম্যানেজ ডেমোক্রেসি, তারপর হচ্ছে চায়নায় এইভাবে সেন্ট্রালাইজড কন্ট্রোল, এরা তো কি করছে, এদের তো কোনো সমস্যা হচ্ছে না, তো বরং থ্রাইভ করছে। তারা
সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাইলে আমরা কেন একটা ইনস্টেবল পরিস্থিতিতে নির্বাচন দিব, ক্ষমতায় থাকবো কি থাকবো না এই ধরনের একটা আকাঙ্ক্ষার ভিতর না থেকে যাক ভোটই থাকবে না, আমরাই ক্ষমতায় থাকবো, আমরাই দেশকে এগিয়ে নিয়ে যাবো, এখন এই ধরনের কনসেপ্ট আচ্ছা হাস্যকর তৃতীয় বিশ্বের জন্য হোয়াট এভার। বাট হিস্ট্রি শোজ দ্যাট স্টেবিলিটি বিল্ট অন ফিয়ার ইজ ব্রিটিটেল। বলা হচ্ছে হিস্ট্রি দেখাচ্ছে, আমাদের ইতিহাস কি দেখাচ্ছে, যে স্টেবিলিটিটা, যে স্থিরতাটা ভয়ের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, ওইটা আসলে দাঁড়িয়ে নেই, ওইটা নড়বড় করছে, ওটা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপছে। ইট এন্ডিওর্স অনলি আনটিল ফিয়ার কোলাপসেস এন্ড দেন দ্য ফল ইজ সুইফট। এটা ততক্ষণ পর্যন্তই শক্ত থাকে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে ভয়টা ভেঙে যায়। একটা সময় মানুষের ভয় ভেঙে গিয়েছে না, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে না, মানুষ কিন্তু বুলেটের ভয় করে নাই, ছোট ছোট বাচ্চারা তারা রাস্তায় নেমে এসেছে, মিডল ক্লাস সব থেকে সুবিধাবাদী ক্লাস তারা রাস্তায় নেমে এসেছে। কেন? একটা পর্যায়ে ভয় কেটে যাওয়ার একটা চেইন রিয়াকশন, ভয় পাওয়া যেমন চেইন রিয়াকশন, ভয় কেটে যাওয়ার একটা চেইন রিয়াকশন। মানুষের ভিতর যখন ভয় কেটে যায়, যখন আমি ফেসবুকে দেখছি যে আমার বয়সী একটা ছেলে রাস্তায় গিয়ে গুলি খাচ্ছে, আমার মতো আরো 10 জনের ভয় কেটে যাচ্ছে। একজন মিডল ক্লাস মধ্যবিত্ত ছাপ পোষা চাকরিজীবী যখন দেখছেন তারই মতো একজন মানুষ রাস্তায় গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, চেইন রিয়াকশন হিসেবে তার ভয়টাও কেটে যাচ্ছে। তো যখন ভয়টা কেটে যায়, এই ধরনের স্টেবিলিটি, স্টেবল সরকার, এত পাওয়ারফুল সরকার, এত স্টেবল সরকার, তা কি হয়েছে? তাসের ঘরের মতো পড়ে গিয়েছে, দলের মাথা পালিয়ে গিয়েছে। তাদের যদি ভিত্তি শক্তই হতো তাহলে আরেকজন টেক ওভার করতো। একেবারে তাসের ঘরের মতো একটা দেশের সমস্ত নেতারা কেন উল্টা রিয়াকশনে দেশ ছেড়ে পালাবে? যাই হোক, হোয়াট এভার, কেন হচ্ছে এটাই আসলে বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, ইন বাংলাদেশ ফিয়ার হ্যাজ অলসো বিন নর্মালাইজড থ্রু এভরিডে পলিটিক্যাল বিহেভিয়ার। এই যে আমাদের দেশে এই ভয়টাকে নর্মালাইজ করা হয়েছে, নর্মালাইজ করা হয়েছে কে? নেতারা এসে নর্মালাইজ করছে যে ভয়, আপনারা ভয় করেন, আপনারা আমাকে ভয় পান না। ভয় করা হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেখান থেকে, আপনার ফ্যামিলি থেকে, আপনার নিজে থেকে সেলফ সেন্সরশিপ করা হচ্ছে, না এই কথা বলা যাবে না, এটাকে নর্মালাইজ করা হয়েছে, না ভয় পাইতে হবে, এত দরকার কি, তুমি ছোট মানুষ এত বড় কথা বলার দরকার কি, যে তুমি সাধারণ মানুষ, খেয়ে পড়ে বেঁচে থাকাটাই হচ্ছে তোমার জীবনের লক্ষ্য হওয়া উচিত। সো এটা কিন্তু আমরা নর্মালাইজ করে ফেলেছি। Citizens who avoid political discussion in public do so not because they lack opinions. যেসব নাগরিকরা এই যে পলিটিক্যাল ডিসকাশন অ্যাভয়েড করে, ব্যাপারটা এমন না যে তাদের কোনো ওপিনিয়ন নাই, ওপিনিয়ন আছে, বিকজ দে হ্যাভ লার্ন দ্য রিস্ক অফ শেয়ারিং দেম। এবং তারা শিখে গিয়েছে যে এইসব ব্যাপার যদি আমি পাবলিকলি আলোচনা করি তাহলে আমার জীবনের কি রিস্ক আছে। But the fear is there, the fear is true. ভয় তো আছেই, ভয় থাকবে না কেন? Business owners know that open political affiliation with the wrong side can jeopardize contracts and regulatory approvals. এখন ধরেন একজন ব্যবসায়ী, উনি যদি ধরেন আওয়ামী লীগ করেন অথবা বিএনপি করেন অথবা এনসিপি করেন, উনি কিন্তু জানেন যে আমি যদি অন্য সাইডে থাকি, আমি যদি অন্য কোনো দলের হয়ে করি, তাহলে আমার দল যখন ক্ষমতা থাকবে না তখন আমি কোনো রাজনৈতিক সুবিধা পাবো না, আমি কন্ট্রাক্ট পাবো না, আমি মালামাল পাবো না, অথবা আমার প্রোডাক্ট অথবা আমার বাইং এবং সেলিং সবকিছুকে বাধাগ্রস্ত করা হবে। Civil servants understand that promotions and postings can be influenced as much as perceived loyalty as by merit. এখন যারা সরকারি চাকরি করে, সিভিল সার্ভেন্ট যারা আছেন, তারা জানেন এই যে প্রমোশন পোস্টিং, আমি যদি হচ্ছে সরকারি সমালোচনা বেতনে আটকে যাবে, তারপর হচ্ছে যতটা না মেরিটের বেসিস এগুলো দেওয়া হচ্ছে তার থেকেও বেশি আমি সরকারের প্রতি কতটা লয়াল তার উপর বেসিস করে দেওয়া হয়। ওভার টাইম, সময়ের সাথে সাথে দিস কালচার প্রডিউসেস নট এঙ্গেজ সিটিজেন্স বাট কশাস সাবজেক্ট। সো সময় সময় এই ধরনের নর্মালাইজড ফিয়ার আমাদের কি করেছে? আমাদের কি নাগরিকদের এঙ্গেজ করেছে? না, আমাদেরকে কি করেছে? আমাদেরকে খুবই সতর্ক একদল প্রজা তৈরি করেছে। সাবজেক্ট এখানে প্রজা অর্থে ব্যবহৃত হয়েছে, যারা সবসময় ভয়ে থাকবে, যারা সবসময় নত থাকবে। The challenge then is philosophical as much as it is political. Can a democracy truly function without freedom from fear? Hannah Arendt argued that totalitarian systems aim to eliminate the spontaneity of human action. Fear achieves this without the need for totalitarian architecture. It shapes behavior in advance so that individuals censor themselves long before the state needs to intervene. ওই যে কথা আমি বারবার বলছি যে মানুষ নিজেই শিখে যায় যে আমার দরজায় এসে পুলিশ, র্যাব অথবা অন্য কোনো এজেন্সি করা নাড়ার আগে আমি নিজে থেকেই সতর্ক হয়ে যাচ্ছি যে না, আমি যখন কথা বলবো সরকারের এই বিষয়গুলো আলোচনা করব না, সরকারি নীতির এই বিষয়গুলো আমি আলোচনা করব না। আচ্ছা, এখন এর সমাধান কি? এর পাথ ফরওয়ার্ডটা কি? দ্য পাথ ফরওয়ার্ড ডিমান্ডস মোর দ্যান লিগাল রিফর্মস। যে লিগাল রিফর্ম করলেই কি এটা সমাধান হবে? না, হবে না, কারণ আমাদের ডিএনএতে, পলিটিক্যাল ডিএনএতে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইট রিকোয়ার্স এ কালচারাল শিফট ইন পলিটিক্যাল লিডারশিপ, এ উইলিংনেস টু এমব্রেস criticism as part of governance rather than as a threat to it. True political maturity means understanding that legitimacy is strengthened, not weakened, by tolerating opposition. It also requires citizens to reclaim their role in the democratic process, not merely as voters during elections, but as active participants in shaping the national discourse.
and it requires the media to resist being reduced to an echo chamber of official narratives, reclaiming its function as the arena where truth, however uncomfortable, is debated openly. Okay. The interim government that took office following the dramatic political shifts last year entered with a promise to restore fairness and transparency. Yet, already there are murmurs that the old patterns are re-emerging: politically motivated arrests, selective application of law, and the quiet return of intimidation tactics. The question is whether this administration will break the cycle. The question is whether this administration will break the cycle or merely continue it under a different banner. The political history of Bangladesh offers sobering odds. Each regime has spoken of reform, each has succumbed to the lure of control. Ultimately, freedom from fear is not absence of risk. It is the assurance that one can engage in public life without fear of disproportionate retribution. It is the ability to criticize a minister without fearing a midnight knock on the door, to assemble peacefully without worrying about baton charges, to write an investigative article without anticipating a lawsuit designed to drain you into silence. Until we achieve this, our democracy will remain incomplete, a facade of institutions without the lifeblood of liberty. The four freedoms will be quoted in speeches but absent from the streets, and the question will remain whispered in private conversation and scrawled in half-coded social media posts. When will we truly be freedom? When will we truly be fair from? When will we truly be free from fear? So that's my write-up on fear and freedom and why we still whisper in a free country.